বিশ্ব নাট্য সাহিত্যের অমর কিংবদন্তি উইলিয়াম শেক্সপিয়ার। তিনি শুধু নাট্যকার নন, তিনি এক সময়ের ভাষা, অনুভব আর নাটকের চেতনাকে রূপ দিয়েছেন শিল্পের সর্বোচ্চ শিখরে। রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে শুরু করে হেমলেট কিংবা দ্য মার্চেন্ট অফ ভেনিস, প্রতিটি রচনাতেই তিনি ফুটিয়ে তুলেছেন মানুষের প্রেম, লোভ, প্রতিশোধ আর ন্যায়বোধের চিরন্তন দ্বন্দ্ব। আজ আমরা জানাবো তার সেই কালজয়ী সৃষ্টি দ্য মার্চেন্ট অফ ভেনিস। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি সায়মা। আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায়। আপনি যদি গল্প ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটা আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনাদের ভালোবাসায়। ইতালির ভ্যানিস শহরে ছিল এক সওদাগর, নাম তার অ্যান্টনিও। সদা হাসি খুশি আর বন্ধু বৎসল। বিপদ আপদে অভাবগ্রস্তরা ছুটে আসে তার কাছে। মুক্তহস্ত অ্যান্টনিও কাউকে শূন্য হাতে ফেরায় না। চারদিকে তার শুধু নামের প্রশংসা। কিন্তু অ্যান্টনিওর এই যশ প্রতিপত্তির ধাক্কা লাগে আরেক অন্তরে। সে একজন ব্যবসায়ী, তবে সুদের ব্যবসা করে। কাউকে বেকায়দায় পেলে চড়া সুদের টাকা ধার দেয়। ধার পরিশোধের সময় ঋণগ্রস্তকে সর্বস্ব খোয়াতে হয়। ভেনিসের মানুষ তাই কেউ তাকে বরদাস্ত করতে পারত না। এই ব্যবসায়ীর নাম শাইলক, যাতে ইহুদি। অ্যান্টনিওকে সঙ্গত কারণেই সে দু চোখে দেখতে পারত না। অপরপক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বী অ্যান্টনিও ঘৃণার চোখে দেখত তাকে। সে বিধর্মী বলে নয়, শাইলকের নীতি সম্পর্কে সে বন্ধুমহলে মাঝে মধ্যেই কঠোর ভাষায় সমালোচনাও করত। শাইলক সুচতুর এবং অত্যন্ত কূটবুদ্ধি সম্পন্ন। সে অ্যান্টনিওর ব্যবসার লাভ লোকসান তার নিজের সুদের ব্যবসার সাথে মূলত একই পর্যায়ে বিবেচনা করত। তবে অ্যান্টনিওর এই উদারনীতির জন্য শাইলকের সুদের ব্যবসায় যে বহু ক্ষতি হচ্ছিল এ কথা মর্মে মর্মে সে উপলব্ধি করতে পারছিল। সে মনে প্রাণে অ্যান্টনিওর ধ্বংস কামনা করত। অ্যান্টনিওর বন্ধুর অভাব নেই। বন্ধু মহলের মধ্যে বাসানিও ছিল তার অন্তরঙ্গ। একদিন ম্লান মুখে এসে অ্যান্টনিওকে জানালো পোর্সিয়া নামের একটা সুন্দরী যুবতীর বিয়ে হচ্ছে। বহু ধনরত্নের মালিক সে, আর তাকে সে পছন্দও করে। টাকা পয়সা না থাকার কারণে সে বিয়ের প্রস্তাব দিতে পারছে না। অ্যান্টনিওর বাণিজ্য জাহাজগুলো তখন সাগরের বক্ষে ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে ফিরছে। এখনো সেগুলো বন্দরে ফেরেনি। তাই সে বন্ধুকে তখন অর্থ সাহায্য করতে পারল না। সে বলল, অপেক্ষা করো বন্ধু, বর্তমানে আমার হাতে নগদ কিছু নেই সত্যি, তবে তোমার ইচ্ছা পূরণের জন্য আশীর্বাদ করছি। কিন্তু তাহলে যে সর্বনাশ হবে, বাসানিও মূর্ছে পড়বে। জাহাজ বন্দরে পৌঁছায়নি সে তো আমিও জানি, কিন্তু টাকাটা যে এখনই দরকার। পোর্সিয়ার বিয়ে হয়ে গেলে তোমার টাকা আমার যে কোনো উপকারে আসতে পারবে না বন্ধু। অ্যান্টনিও বলল, তাহলে কোনো স্থান থেকে টাকাটা ধার নাও, আমি না হয় তোমার জামিন থাকব। কিন্তু এত টাকা ধার দেবে কে? অনেক ভেবে বাসানিও শাইলকের দ্বারস্থ হলো। বলল, ধনী বণী অ্যান্টনিও যদি আমার জামিন থাকে, তবে কি আপনি আমাকে 3000 ডেকেট ধার দিতে প্রস্তুত আছেন? আমি সুদ দিতে প্রস্তুত। বাসানিওর কথায় সুদখোর শাইলক তামাটে দাঁত বের করে হাসলেন। এই মোক্ষম সুযোগ প্রতিদ্বন্দ্বী অ্যান্টনিওকে ফাঁদে ফেলার আশায় মন তার চঞ্চল হয়ে উঠল। তার বিরুদ্ধে অপপ্রচার আর কুৎসা রটানোর প্রতিশোধ গ্রহণের এ সুবর্ণ সুযোগ উপেক্ষা না করার যুক্তি সে খুঁজে পেল না।
এক বাক্যে টাকা ধার দিতে সে রাজি হলো। মুখে মধুর বলে আউড়ে বলল, অ্যান্টনিও যখন নিজেই জামিন থাকছে তখন আর সুদ গ্রহণের কোনো প্রশ্নই ওঠে না। তবে কিনা একান্তে পরিহাস ছলে একটা শর্ত লিখে দিতে হবে। নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অ্যান্টনিওর শরীর হতে শাইলককে 1 পাউন্ড মাংস কেটে দিতে হবে। সুদখোর বুড়ো শাইলকের কথায় বাসানিও চমকে উঠল। কিন্তু অ্যান্টনি শুনে বলল, টাকাগুলো খুব দরকার, আর তাছাড়া বাণিজ্য জাহাজ ফিরে এলে এ অর্থ সংকট আর থাকছে না। তখন শাইলকের মনে কোনো বদমতলব থেকে থাকলেও সে ব্যর্থ হবে। সে মাংস কেন, অ্যান্টনিওর কেশাগ্রও স্পর্শ করতে পারবে না। পোর্সিয়া প্রয়াত বাবার একমাত্র কন্যা। অসংখ্য ধন সম্পদ আর রূপলাবণের জন্য বহু ডিউক ও রাজপুত্রের নজরে পড়েছে সে। তার পানিপ্রার্থী হয়ে তাই হাজার যুবকের ভিড়। কিন্তু বাবার নির্দেশ মতো পোর্সিয়া মাত্র 3 জন প্রতিদ্বন্দ্বীকে বেছে নিয়েছিল। তার মধ্যে ভাগ্যবান বাসানিও ছিল। বিয়ে শর্তানুযায়ী প্রাথমিক বাছাইকৃত যুবক 3 জনকে পৃথকভাবে একটি সুসজ্জিত কক্ষে নিয়ে যাওয়া হলো। সেখানে পাশাপাশি 3টি পেটিকা ছিল, একটি সোনার, আরেকটি রূপার এবং সর্বশেষটি সীসার। একটি পেটিকার মধ্যে ছিল পোর্সিয়ার নিজের ছবি। ছবিসহ পেটিকা যে নির্বাচন করতে পারবে সেই বিজয়ী হবে এবং পোর্সিয়ার সাথে অগাধ ধনরত্নের উত্তরাধিকারী হবে। এই ব্যাপারটি বাবার উপদেশ অনুযায়ী স্থির করলেন পোর্সিয়া। প্রথমে মরক্কের রাজপুত্র ঘরে এলেন। পেটিকা 3টির মধ্যেই স্বর্ণটাই তিনি বেছে নিলেন। এর গায়ে কারুকার্যের সাথে খোদাই করা ছিল, যে আমাকে বাছাই করবে সে বহুগুণ বাঞ্ছিত ধন পাবে। কিন্তু খুলে দেখা গেল এতে পোর্সিয়ার ছবি নেই। পরিবর্তে আছে মরার মাথার খুলি আর উপদেশবাণী লেখা। একখানা চিরকুট, তাতে লেখা, চকচক করিলেই সোনা নাহি হয়। বহু লোকে এ কথাটি শুনেছে নিশ্চয়। বহু লোকে লোভে করে জীবনের ক্ষয়, শুধু দেখে বাহিরের চাকচিক্যের জয়। মরক্কের রাজকুমার মনে অফুরন্ত হতাশা আর হাহাকার নিয়ে বিদায় নিলেন। এবার আরাগনের যুবরাজের পালা। তিনি রৌপ্য পেটিকা উত্তোলনের করলেন। তার পেটিকার গায়ে খোদাই করা ছিল, যে আমাকে পছন্দ করবে সে তার প্রাপ্য পাবে। কিন্তু বাক্সটি খুলে তিনি হতাশ হলেন। দেখলেন পোর্সিয়ার ছবির পরিবর্তে ভেতরে রয়েছে একটি বোকার ছবি আর একখানা চিরকুট, তাতে লেখা, 7 বার রৌপ্য, পাত্র হয় অগ্নিদগ্ধ, বারবার পোড় খেলে বুদ্ধি পরিশুদ্ধ। আমি যথা ঢাকা ছিনু রূপের মায়ায়, ফিরে যাও তুমি, তোমাকে বিদায়। যুবরাজ লজ্জিত হয়ে ফিরে গেলেন। এবার বাসানিও কম্পিত চোখে পেটিকা 3টির গায়ে লেখা পড়লেন। দেখলেন সীসার কৌটার গায়ে লেখা রয়েছে, আমাকে যে পছন্দ করবে তাকে তার যথাসম্ভব ঝুঁকি নিতে হবে। অনেক চিন্তা করে এই সাধারণ জৌলসহীন পেটিকাই নির্বাচন করলেন তিনি। কম্পিত হস্তে ঢাকনা খুলতেই যুবতী পোর্সিয়ার হাসি মাখা ছবি পেলেন এবং একখানা চিরকুট, তাতে লেখা, করোনা বাছাই তারে দেখেছে কোনাই, অনুকূল তবে ভাগ্য সন্দেহ তো নাই, যবে হলো করায়ত্ত সৌভাগ্য তোমার, এতেই তুষ্ট থাকো চেয়েও না কোয়ার। পোর্সিয়া তাকে স্বাগতম জানালো। উভয়ের বিয়ে হয়ে গেল। এদিকে পোর্সিয়ার চাকরানী সুন্দরী নেরিসাকে দেখে বাসানিওর চাকর গ্রাসিয়ানো মুগ্ধ হয়ে গেল। পোর্সিয়ার মধ্যস্থতায় তারাও দাম্পত্য জীবনে আবদ্ধ হলো। কিন্তু এত সুখের মধ্যেও একটা মর্মান্তক দুর্ঘটনার খবর বয়ে আনলো একখানা চিঠি। চিঠিখানা অ্যান্টনিও লিখেছে। তার সবগুলো জাহাজ ঝড়ে সাগরবক্ষে বিধ্বস্ত হয়ে গেছে। শাইলক টাকার জন্য আদালতে নালিশ করেছে।
চিঠি বহনকারী শালিও আরও জানালো, সবচেয়ে বড় কথা হচ্ছে ইহুদি শয়তানটা টাকা নিতে অস্বীকার জানাচ্ছে, কারণ দলিলের শর্ত মোতাবেক ঋণ পরিশোধের সময়সীমা ইতিমধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। এখন সে অ্যান্টনিওর গায়ের 1 পাউন্ড মাংস চায়। এর মধ্যে আরও এক বিষয় ঘটে গেছে। শাইলকের একমাত্র মেয়ে জেসিকা খ্রিস্টান যুবক লরেঞ্জোর কুমন্ত্রণায় পড়ে পালিয়ে গেছে। লরেঞ্জো অ্যান্টনিওর বন্ধুপুত্র, তাই গোটা খ্রিস্টান জাতির উপর শাইলক এখন বীতশ্রদ্ধ। এখন আইনে যখন আটকানো গেছে, তখন অ্যান্টনিওর ক্ষমার আর কোনো প্রশ্নই ওঠে না। খবরটিতে পর্সিয়া হায় হায় করে উঠল এবং স্বামী যে সবের মূল তাও সে জানতে পারল। 10 গুণ অর্থ দিয়ে বাসানিকে তাড়াতাড়ি ভেনিসের আদালতে পাঠালো সে, যেখানে বিচার হবে মহামতি অ্যান্টনিওর। স্বামীকে পাঠিয়ে বুদ্ধিমতী পর্সিয়া বসে থাকল না। পরিচারিকা ন্যারিসাকে সঙ্গে করে পুরুষের ছদ্মবেশে সে ভেনিসের উদ্দেশ্যে যাত্রা করল। আদালতে তখন বিচার শুরু হয়ে গেছে। বিচারক অ্যান্টনিওকে জিজ্ঞাসা করল, তোমার কোনো উকিল আছে? অ্যান্টনিও সংক্ষেপে জবাব দিল, না ধর্মাবতার, আমার কোনো উকিলের আবশ্যকতা নেই। অবশেষে বিচারক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আপনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাকে এমন একজন পাষাণ হৃদয় মানুষধারী জঘন্যতম জীবের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছি, যার মধ্যে মানবিক করুণার সামান্যতম ছিটাফোঁটাও নেই। তারপর শাইলকের দিকে তাকিয়ে বললেন, আপনি ইচ্ছা করলে অবশ্য ক্ষমা করে দিতে পারেন। শাইলক ক্রুদ্ধস্বরে বলল, ধর্মাবতার, এখানে ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না। আমি তো চুক্তিনামার বাস্তবায়ন করতে চাচ্ছি। আপনি যদি আমার প্রাপ্য দিতে অস্বীকার করেন, তাহলে বুঝব আইনের অপমৃত্যু ঘটছে। বিচারক আর কোনো কথা বললেন না। অ্যান্টনিও বললেন, ধর্মাবতার, আপনি আর আমার জন্য অপদস্থ হবেন না, আমি প্রস্তুত। খুশিতে শাইলকের চোখ চকচক করতে লাগলো। তার প্রাপ্য 1 পাউন্ড মাংস পাওয়ার জন্য সে জুতোর তলায় ছুরি শান দিতে লাগলো। ঠিক এমন সময় এক পেয়াদা একখানা চিঠি এনে বিচারকের কাছে দিল। তাতে লেখা, অ্যান্টনিওর জন্য এক বন্ধু একজন উকিল পাঠিয়েছেন, তিনি বাইরে অপেক্ষা করছেন। বিচারকের অনুমতি পেয়ে এক তরুণ উকিল আদালতে প্রবেশ করলেন। কিন্তু উকিল সব শুনে মাংস কেটে নেবার পক্ষেই সমর্থন দিলেন। শুনে বাসানিও স্থান কাল পাত্র ভুলে আদালতের মধ্যেই কাঁদতে শুরু করলেন। তার জন্যই তো আজ অকৃত্রিম বন্ধুর অ্যান্টনিওর এই অবস্থা। উকিল বললেন, মানবতার খাতিরে আইনকে বিসর্জন দেওয়া আমার উচিত নয়। আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা আবশ্যক। এবার আপনি মাংস কেটে নিন, আর অ্যান্টনিও, আপনি শর্ত পালনের জন্য প্রস্তুত হন। অ্যান্টনিও আসতে বললেন, আমি প্রস্তুত আছি। শাইলক মহা খুশি। তরুণ উকিলের আইনের প্রতি বিচক্ষণতা, অনুগত্য ইত্যাদির ভূয়সী প্রশংসা করে ছুরি উঁচু করে নিয়ে অ্যান্টনিওর দিকে সে এগিয়ে গেল। তরুণ উকিল বলল, অবশ্য আপনাকে ধন্যবাদ শাইলক, আপনিও আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল জেনে খুশি হলাম, কারণ 10 গুণ টাকা অ্যান্টনিও পরিশোধ করতে চাইল, আপনি তা গ্রহণ করেননি। আপনি ঠিকই বলেছেন উকিল সাহেব, দেতো হাসি হাসতে লাগলো শাইলক। অ্যান্টনিওর পক্ষের উকিল বললেন, শর্তানুযায়ী আপনি 1 পাউন্ড মাংস পাবেন, অবশ্যই সেটা পাবেন, কিন্তু দেখবেন যেন মাংস কেটে নেওয়ার সময় তার কম বা বেশি না হয়। দ্বিতীয়ত, সঙ্গে 1 বিন্দু রক্তও যেন না ঝরে, কারণ রক্তের কথা দলিলে বলা নেই। বজ্রাহত পথিকের মতো দাঁড়িয়ে রইল শাইলক। এ তো সাংঘাতিক প্যাচ, রক্ত না ঝরলে মাংস নেবে কি?
আর 1 পাউন্ড মাংস মেপে কাটা কি সম্ভব? শার্লক থরথর করে কাঁদছে, আর তরুণ উকিলের মুখে মৃদু মৃদু হাসি। উপায়ন্তর না দেখে শার্লক তাড়াতাড়ি বলল, আমি মাংস চাই না, আমার আসল টাকাটা চাই। বিচারক এবার কথা বললেন, অসম্ভব, আপনার বিরুদ্ধে এবার চার্জ হবে। একজন নাগরিককে হত্যার উদ্দেশ্যে আপনি বদ্ধপরিকর ছিলেন। এর শাস্তিস্বরূপ আপনার অর্ধেক সম্পত্তি অ্যান্টনিও পাবে, বাকি অর্ধেক সরকারি কোষাগারে জমা হবে। অ্যান্টনিও চমকে উঠল, বলল, না, ওর একটা কানাকড়িও আমি চাই না। আমার বন্ধুপুত্র লরেঞ্জো ওর মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। ও যদি স্বীকৃতি দেয় তবে তাদেরকে আমার অংশ আমি দান করে দিলাম। অজ্ঞতা শার্লক তাতেই রাজি হলো। বিচার কার্য শেষ হলো। অ্যান্টনিও তরুণ উকিলের কাছে কৃতজ্ঞতা জানাবার জন্য এগিয়ে গেলেন। পারিশ্রমিকের কথা উঠলে তিনি বললেন, কোনো পারিশ্রমিক তিনি নেবেন না, তবে যদি একান্তেই তিনি দিতে চান তবে তার বন্ধুর বাসানীয়র আংটিটি উপহার স্বরূপ দিতে পারেন। আংটিটি আর এমন কি মূল্যবান, তবু বাসানীয় দিতে ইতস্তত করছিল, কারণ আংটিটি ছিল নববধূ পোর্সিয়ার তরফের উপহার এবং এটা হস্তান্তর নিষেধ ছিল। তবু বন্ধুর ব্যাপার, সে কি না করতে পারে? এর পরের ঘটনা অতি সংক্ষিপ্ত। বাসানীয় ফিরে এলেন বেলমেন্ট শহরের পোর্সিয়ার কাছে। বাসানীয়র হাতের আংটিটি না দেখে বিস্মিত হয়ে বাসানীয়কে জিজ্ঞেস করলো, তোমার হাতে আমার দেওয়া উপহারটি কই? বাসানীয় সব খুলে বলল। তারপর হাসি মুখে পোর্সিয়া একটি আংটি এনে তার হাতে পরিয়ে দিল। কিন্তু আংটিটি দেখে চমকাবার পালা ছিল অ্যান্টনিওর, কারণ এই সেই আংটি যেটা সে তরুণ উকিলকে উপহার দিয়েছিল। সে জানতে চাইল, তুমি এটা কোথায় পেলে? তখন একটা উচ্চ হাসির রোল পড়ে গেল।